আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা স্যামসাংয়ের খুবই জনপ্রিয় একটা মডেল স্যামসাং গ্যালাক্সি S22। 2022 সালে রিলিজ হওয়া এই ফোনটা 2026 সালে এসেও কিন্তু ব্যাপক জনপ্রিয়। আর জনপ্রিয় হবেই না কেন, এর যে লুকস বা বিল্ড কোয়ালিটি বা ডিজাইন বা ডিসপ্লে বা ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, যেই দিক থেকে এটাকে আপনি দেখেন না কেন, এখন পর্যন্ত যতগুলো ডিভাইস মার্কেটে লঞ্চ করা হয়েছে বা বর্তমানে এই প্রাইসে যতগুলো ব্র্যান্ড নিউ ডিভাইস পাওয়া যাচ্ছে বা এর থেকে 10-15 হাজার টাকা অ্যাড করেও যে ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর পারফরমেন্স এটার ধারে কাছেও এখন পর্যন্ত আসতে পারবে না। তবে এই ডিভাইসটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গ্রিন লাইন, অর্থাৎ গ্রিন লাইনের চান্স আছে বা ভয়ের কারণে কিন্তু অনেকেই এই ডিভাইসটা কিনতে চাচ্ছেন না। তবে আপনি যদি গ্রিন লাইনের ব্যাপারটাকে ইগনোর করতে পারেন তাহলে আপনার এই বাজেটের মধ্যে 25-26-27 হাজার টাকার আশেপাশের এই বাজেটের মধ্যে S22 থেকে বেটার ডিল আর অন্য কোনো ডিভাইস হতে পারে না। আজকের এই ভিডিওটাতে আমরা এই ফোনটাকে রিভিউ করব না, বরং এই ফোনটা 2026 সালে এসে আপনাদের জন্য কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। সো প্রথমে এই ফোনটার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। এই ফোনটার প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে এর সাইজ। এই ফোনটা খুবই কম্প্যাক্ট একটা ফোন, অর্থাৎ খুবই হ্যান্ডি একটা ডিভাইস, ছোটোখাটো একটা ডিভাইস। আপনারা যারা ছোট ফোন ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই বেটার একটা ডিভাইস হবে। এটা জাস্ট 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে আছে, অর্থাৎ বুঝতে পারতেছেন কতটা কম্প্যাক্ট। এখন বর্তমানে এত ছোট ডিভাইস আসলে পাওয়াই যায় না, এবং এটার হ্যান্ড ফিলটা কিন্তু দারুণ। এবং এর আরেকটা যে ভালো দিক সেটা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন। আপনি যদি বিল্ড কোয়ালিটির দিক থেকে দেখেন, এখানে কিন্তু আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, অর্থাৎ খুবই শক্তপোক্ত একটা ডিভাইস তৈরি করা হচ্ছে। পাশাপাশি এটাই কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে সামনে পিছনে দুই দিকেই। সেই সাথে এই ফোনটার কিন্তু বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো। পাশাপাশি এর ডিজাইনটাও কিন্তু বর্তমানে যতগুলো ডিভাইস মার্কেটে পাওয়া যায় সেগুলোর সাথে খুবই মানানসই, অর্থাৎ এটাকে কোনোভাবে ব্যাকডেটেড ডিভাইস আপনার কাছে মনে হবে না। পাশাপাশি সামনের দিক থেকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন এর বেজেল কিন্তু খুবই কম, অর্থাৎ খুবই ন্যারো বেজেল ডিসপ্লে। বর্তমানে যতগুলো ফোন 30-35-40 হাজার টাকায় পাওয়া যাচ্ছে ব্র্যান্ড নিউ, সেগুলোর ডিসপ্লেও দেখবেন এতটা আসলে ন্যারো বেজেল না। সো সেই দিক থেকে এটার ডিসপ্লে, ডিজাইন, বিল্ড কোয়ালিটি সব কিছু কিন্তু বর্তমানে 26 সালে এসে মানে বেশ মানানসই। এই ফোনটার আরেকটা যে ভালো দিক সেটা হচ্ছে এর প্রসেসর, অর্থাৎ এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর মতো একটা শক্তিশালী এসওসি ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। বর্তমানে 50 হাজার টাকার আশেপাশে যতগুলো ডিভাইস পাওয়া যাচ্ছে সেগুলোতেও কিন্তু স্ন্যাপড্রাগন 7 মানে অফিসিয়াল ডিভাইসগুলোর ক্ষেত্রে কিন্তু 7 Gen 1, 7 Gen 2 এরকমগুলো ইউজ করা হচ্ছে। আনঅফিসিয়ালগুলোর ক্ষেত্রে হয়তো বা কিছুটা ভালো প্রসেসর পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 1 খুবই ভালো একটা চিপসেট। এটা দিয়ে আপনি হেভি গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, যে কোনো গেম, কল অফ ডিউটি থেকে শুরু করে ফ্রি ফায়ার, পাবজি সব কিছু কিন্তু হাই গ্রাফিক্স এখনও খেলতে পারবেন এবং স্মুথ পারফরমেন্স পাবেন, কারণ এটাতে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট আছে। পাশাপাশি এই ফোনটার যে ডিসপ্লে কোয়ালিটি সেটাও কিন্তু দুর্দান্ত, অর্থাৎ আপনারা যারা আসলে গেমিং করবেন বা মিডিয়া কনজিউম করবেন বা একটা ডিসপ্লে থেকে একটা ভালো আউটপুট চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডিসপ্লেটাও বেটার হবে, কারণ এটাই কিন্তু একটা ডাইনামিক অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, অর্থাৎ 6.1 ইঞ্চির কিন্তু একটা ডাইনামিক অ্যামোলেড প্যানেল আপনারা এই ডিভাইসটাতে পাবেন, যেটার কোয়ালিটি অসাধারণ। আসলে অ্যামোলেড প্যানেল নিয়ে নতুন করে বলার কিছু না, আপনারা সবাই জানেন স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল সবসময় বেটার হয়, বেটার কালার রিপ্রোডাকশন করতে পারে। পাশাপাশি এর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এবং আপনি যদি সামনের দিক থেকে দেখেন, আসলে ন্যারো বেজেল ডিসপ্লে হওয়ার কারণে এটা থেকে কিন্তু আপনি মিডিয়া কনজিউম করে বা গেমিং করে বা ভিডিও দেখে, কন্টেন্ট দেখে খুবই মজা পাবেন। সো এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু এক কথায় দুর্দান্ত। পাশাপাশি এই ফোনটা কিন্তু আপনি আউটডোরে ডিসপ্লে থেকে কিন্তু দারুণ ভিজিবিলিটি পাবেন। এটাতে ম্যাক্সিমাম 1600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের কথা বলা হচ্ছে, তবে আপনি আউটডোরে কিন্তু খুবই ভালো ভিজিবিলিটি পাবেন। আর সেই সাথে এটা ডিসপ্লের যে সুন্দর কালার কন্ট্রাস্ট, এটাই আপনি মানে যে কোনো কন্টেন্ট ওয়াচিং করে আসলে দারুণ মজা পাবেন। এই ফোনটার নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটা কিন্তু একটা 5G ডিভাইস, অর্থাৎ 4-5 বছর আগে রিলিজ হওয়ার ডিভাইস হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আপনি 5G কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ফোনটা কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড 15-এ রান করতেছে এবং অনেকেই কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত কিন্তু আপডেট পেয়ে গেছে, অর্থাৎ আপডেটের দিক থেকেও কিন্তু এখন পর্যন্ত আপনি বেশ আপডেটেড থাকতে পারবেন এই ফোনটা নিলে। পাশাপাশি স্যামসাংয়ের যদি ইউআইটা নিয়ে কথা বলি, এটা হচ্ছে স্যামসাংয়ের সব থেকে বেস্ট একটা ব্যাপার, কারণ আমি পার্সোনালি S23 ইউজ করি এবং স্যামসাংয়ের ওয়ান ইউআই কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগে, খুবই ক্লিন এবং আজেবাজে কোনো ধরনের ব্লুটোয়ার নাই বা কোনো ধরনের বাগস এগুলো আসলে দেখাই যায় না এবং বেশ কাস্টমাইজও করা যায়, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। সো ইউআই এবং সফটওয়্যারের দিক থেকেও কিন্তু এই ফোনটা বর্তমানে আসলে মানে মডার্ন বলা যায়, আসলে কোনোভাবেই আসলে ব্যাকডেটেড বলার সুযোগ নাই। এবার এই ফোনটার সব থেকে ভালো দিকটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এর ক্যামেরা। ভাই
এই ফোনটার ক্যামেরা কিন্তু দুর্দান্ত লেভেল, অর্থাৎ এখন 50,000 টাকার আশেপাশে যেসব ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর সাথে যদি এর ক্যামেরাকে কম্পেয়ার করেন আপনি, তাহলে ওই ক্যামেরাগুলো কিন্তু এর ধারে কাছেও আসতে পারবে না। এর সাথে অবশ্যই আপনাকে অ্যাপলের বা পিক্সেলের ক্যামেরাকে কম্পেয়ার করতে হবে, অন্য যে কোনো ক্যামেরাকে কিন্তু আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারবেন না। আর এই বাজেটের মধ্যে 25, 26 বা 27,000 টাকার আশেপাশে তো অবশ্যই এর ধারে কাছে কেউ আসতে পারবে না। এই ফোনটার পেছনের দিকে কিন্তু 3টা ক্যামেরা ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, পাশাপাশি আরেকটা হচ্ছে আপনার 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন, এবং 10 মেগাপিক্সেলের কিন্তু একটা টেলিফটো লেন্সও আছে, যেটা দিয়ে কিন্তু আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করে আসলে ছবি তুলতে পারবেন। পাশাপাশি 30x পর্যন্ত কিন্তু ডিজিটালি জুম করে ছবি তোলার সুযোগ থাকছে, এবং এটার সামনে দিকে কিন্তু 10 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হচ্ছে। আমি নিজে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 ইউজ করি। এর পেছনের ক্যামেরা আর S23 পেছনের ক্যামেরা একেবারে সেম, শুধু সামনের দিকে এটাতে 10 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে এবং S23-তে 12 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, এটাই পার্থক্য। পাশাপাশি এর ক্যামেরার যে ছবি এবং স্যামসাং গ্যালাক্সি S23-র ক্যামেরার ছবি বা আউটপুট একেবারে সিমিলার, অর্থাৎ সেম টু সেম ক্যামেরা দুইটা ডিভাইসে ইউজ করা হয়েছে। এটা থেকে আপনি যদি ছবি তোলেন পেছনের ক্যামেরা দিয়ে, তাহলে দুর্দান্ত লেভেলের আউটপুট পাবেন। পোর্ট্রেট তুলেন বা যেটাই তুলেন না কেন, দারুণ ছবি উঠবে। আর স্যামসাংয়ের ছবিগুলো আসলে একটু ওভার স্যাচুরেটেড হয়, যে কারণে আসলে দেখতে ভালো লাগে, আমার কাছে পার্সোনালি দেখতে বেশ ভালো লাগে। পাশাপাশি আলট্রা ওয়াইডেও কিন্তু এই ফোনটা দারুণ শট নিতে পারে। সেই সাথে ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনি দুর্দান্ত লেভেলের সেলফি তুলতে পারবেন, অর্থাৎ বেশ এখনকার মানে 2026 সাল অনুযায়ী কিন্তু মানে কোনোভাবেই এর ক্যামেরা আপনাকে হতাশ করবে না। আর ভিডিওগ্রাফির যদি কথা বলি, তাহলে এর পেছনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 8K-তে ভিডিও করতে পারবেন, এবং 4K 60 FPS-এ তো অবশ্যই ভিডিও করতে পারবেন। সামনের পেছনের দুইটা ক্যামেরা দিয়ে কিন্তু 4K 60 FPS-এ ভিডিও করার সুবিধা থাকছে, এবং পেছনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি পোর্ট্রেট মোডেও আসলে ভিডিও করতে পারবেন। তবে পোর্ট্রেটে আপনি এখানে আসলে 1080p-তে আসলে ভিডিও করতে পারবেন। আর নর্মালি আপনি যদি 4K 60 FPS-এ ভিডিও করতে পারবেন, বা 8K-তে 24 FPS-এ কিন্তু ভিডিও করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 4K 60 FPS-এ ভিডিও করার সুবিধা পাচ্ছেন। দুইটা ক্যামেরা দিয়েই কিন্তু আপনি দারুণ লেভেলের ভিডিওগ্রাফি করতে পারবেন। স্পেশালি যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা ডিভাইস চাচ্ছেন, তাদের জন্য এই ডিভাইসটা নিঃসন্দেহে বেটার একটা ডিল হবে, কারণ এটার ভিডিওগ্রাফি দুর্দান্ত। এবং আমি S23-র সাথে কম্পেয়ার করে দেখেছি, আসলে সিমিলার ভিডিও হয়, মানে 19-20 পার্থক্য বলা যাবে না। দুইটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একেবারে সিমিলার, অর্থাৎ সেম টু সেম। জাস্ট S22-র জায়গায় ওরা S23 দিয়ে আসলে একটা নতুন ডিভাইস রিলিজ করে দিয়েছে, আমার কাছে এটা মনে হয়। তবে 2026 সাল অনুযায়ী এটার আসলে একটা দিক আমার কাছে কমতি মনে হয়েছে, সেটা হচ্ছে যে এর ব্যাটারি, অর্থাৎ এটাই মাত্র 3700 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। বর্তমানে 8000 থেকে শুরু করে 10,000 mAh, 6000, 7000 mAh ব্যাটারি কিন্তু খুবই কমন। তো এটাতে কিন্তু 3700 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, অর্থাৎ যারা হেভি ইউজার আছেন তারা এই ডিভাইসটা ইউজ করলে হয়তো বা একদিনে 2বার চার্জ করতে হতে পারে। আর যারা নর্মাল ইউজ করেন তাদের কিন্তু আবার অনায়াসে একদিন ফুল মানে ব্যাকআপ দিয়ে দিবে। এবং সে সাথে এটাতে কিছুটা স্লো চার্জিং থাকছে, অর্থাৎ এটাই কিন্তু সর্বোচ্চ মেবি যত সম্ভব 25 ওয়াটের পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো সেদিক থেকে একটু স্লো চার্জিংও পাবেন, যেটা আসলে একটু ব্যাকডেটেড বলা যায়। আর এর আরেকটা যে খারাপ দিক, সেটা হচ্ছে যে গ্রিন লাইন, মানে স্যামসাংয়ের ডিভাইস না শুধুমাত্র, বা বর্তমানে আসলে গ্রিন লাইন একটা মেজর প্রবলেম। যতগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস আছে বিভিন্ন কোম্পানির, প্রত্যেকটাতেই কিন্তু প্রায় গ্রিন লাইনের চান্স থাকে। তবে স্যামসাংয়ের ডিভাইসগুলোতে কিন্তু গ্রিন লাইনের চান্স একটু বেশি। তো যদিও এই ডিভাইসটা আমি বেশ কয়েকদিন ইউজ করতেছি, এটাতে কিন্তু কোনো ধরনের কোনো গ্রিন লাইনের ইস্যু আমি পাইনি বা দেখিনি। এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্ট। তো আসলে গ্রিন লাইনের ব্যাপারটা যদি ইগনোর করে আপনারা S22-কে নিতে পারেন, তাহলে আপনারা 25-30 হাজার টাকার মধ্যে লাখ টাকার ফিল পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর যারা আসলে গ্রিন লাইন নিয়ে একটু ভয় পান, তাদের আসলে এই ডিভাইসটা নেওয়া উচিত হবে না। তবে যারা গ্রিন লাইনকে ইগনোর করে এই ডিভাইসটা নিতে পারবেন, তারা কিন্তু এটা থেকে বেস্ট একটা আউটপুট পাবেন, এবং এটা ইউজ করে আসলে খুবই মজা পাবেন। সো এই ছিল আজকের মতো S22 নিয়ে আমার ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং অনেক ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।